মাই হাজব্যান্ড, লেখিকা সামহা সামি। পর্ব সংখ্যা ৩০ ও ৩১। ঠোঁট দুটো চোখা করে আনায়াসের দিকে তাকিয়ে ঠোঁট কামড়িয়ে সূক্ষ্ম চেয়ে ফিসফিস করে বলে, তুমি সুখ পাচ্ছ তো আমি সুখ দিয়ে খুশি স্মিথজান। ইউ আর ভেরি হট। উফ। রাতের আধারে একে অপরের দেহের সাথে দেহের উষ্ণতা ছড়িয়ে দিতে ব্যস্ত। আবারও সূচনা হলো একটি সুন্দর দিনের। পূর্ব দিকে সূর্য ওঠার সাথে সাথে তার উত্ত আলো ছড়িয়ে দিয়েছে পুরো শহরের পৃথিবীর আনাচে কানাচে। কুয়াশা দিয়ে ধীরে ধীরে কেটে এক সুন্দর দিনের সূচনা হলো। প্রহরের উন্মুক্ত বুকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে বুকের মাঝে মুখ গুজিয়ে শুয়ে আছে আনেয়া। প্রহেলও অতি যত্নে নিজের বাহুডোরে জড়িয়ে রেখেছে শেষ প্রহরের দিনে ঘুমানোর জন্য। এখন ঘুম ভাঙাতে তাগিদ নেই। অন্যদিকে সকাল সকাল উঠে নাজমা বেগম রফিক সাহেবকে ওনার সবাই মিলে রেডি হচ্ছেন, আজ ভোরের বাসায় যাবে। এই কদিন শুধু ফোনের কথা হয়েছে, ব্যস্ততার কারণে ঠিক যাওয়া হয়ে ওঠেনি। তাই ঠিক করলো আজ সকালে সকাল মেয়েকে সারপ্রাইজ দেবে। যেভাবে সেই কাজ, তিনজন রেডি হয়ে বেরিয়ে পড়ল। সকাল ৪:৩০। রিহান, সাগর, হামি দিতে দিতে নিচে আসছে। চোখ মুখে ঘুম থাকায় কয়েকবার পড়তে পড়তে বেজে গেল। সোফায় গিয়ে ধপ করে বসে পড়ল। সাগর গা এলিয়ে দেয়। রিহান হামি দিয়ে দাঁত ব্রাশ করতে করতে বলে, মুরগির বাপ, মুখ ধুয়ে আয়, না হলে তোর বউ চুমু তো দূরে থাক, ঠোঁট ছুঁইতেও দেবে না। সাগর আর একটু গা মিলিয়ে জড়ানো কণ্ঠে বলে, রিহু বেবি, বউ চুমু না খেলে তোমার ওই টসটসে পাছায় চুমু খাবো। এক মুহূর্তে নিজের কথায় নিজে বিরক্ত হলো। কি বলতে গিয়ে কি বলে ফেলেছে। শেষমেশ ঠোঁট ছেড়ে পাছায় মুখ তেতো হয়ে গেল তার। রিহু বেবি, ওটা পাছায় না, ঠোঁটের কথা বলতে চাচ্ছিলাম। ছি, আমাকে দেখে কি তোর তৃতীয় লিঙ্গের দৈর্ঘ্য মানবী বলে মনে হয়? সাগর হাসে। কাজ হয়ে গেছে, বেশ হয়েছে, এবার ঠেলা বোঝো। প্রহলের ঘুম ভেঙে গেল। লাল লাল চোখে জোড়া টেনে টেনে খুলল। বুকের মাঝে ঘুমন্ত আনেয়াকে আরো নিজের করে নিল। ঠোঁট চেপে ধরে আনায়ার কপালে। ঘুম ঝরানো কণ্ঠে ফিসফিস করে বলে, গুড মর্নিং মাই ওয়াইফ। হুম। আনায়া নড়েচড়ে আবারও ঘুমের প্রস্তুতি নিল। তা দেখে প্রহেলের মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। একে একে কপালে, গালে, নাকে, থুতনিতে চুমু খেতে লাগলো। ঠোঁটের দিকে এসে শক্ত করে ঠোঁট চেপে ধরল। আনিয়া ঘুমের মাঝে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে দেখে সরানোর চেষ্টা করলো। বেচারা বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে। দুই হাতে সরানোর চেষ্টা করতে করতে আরো জোরে চেপে ধরল প্রহেল। আনিয়া ফট করে চোখ মেলল। প্রহেল কিস করছে তো করছেই, ছাড়ার নাম নেই। ধীরে ধীরে তার হাতগুলো বেগতিক স্পর্শ করতে লাগলো। আনিয়া বুঝে গেছে প্রহেল কি চাচ্ছে, তাই ঠোঁট ছেড়ে দিতেই ফিসফিস করে বলে, কি করছেন? এখন দিনের বেলা, আর কতক্ষণ শুয়ে থাকবো? আপনি যা চাচ্ছেন সেটা রাতে হবে। বলে প্রহেলকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিল। চাদর দিয়ে শরীরে মুড়িয়ে ওয়াশরুমে চলে গেল। প্রহেল মুখ কালো করে বসে আছে। অনাকাঙ্ক্ষিত কিছু পাওয়ার বোতামুখ করে ওয়ালরুমের দরজা কড়া নাড়ল কেউ। যান, আমাকে নিয়ে তো ফ্রেশ হতে পারো। ওপেন দ্য ডোর কুইক। আনিয়া দরজা খুলে দিতে হুড়মুড় করে ঢুকলো সে। আনিয়া শাওয়ার নিয়ে নিচে দাঁড়িয়ে লাভ স্পোনার শাওয়ারের জেলে শরীর মাখাচ্ছে। ভার দরুন আনিয়ার শরীর থেকে ভেসে মিষ্টি একটা গন্ধ চারপাশের মনোমুগ্ধকর রোমান্টিক একটা পরিচিতি দিচ্ছে। প্রহেলের শুকনো ঢোক গিলে দু কদম এগিয়ে এসে আনিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে। প্রহেলের উন্মুক্ত বুকের সাথে লেগে আছে আনিয়ার শাওয়ার জেল মাখানো শরীরটা। প্রহেলের ঘাড়ে নাক ঘষে ঘ্রাণ নিচ্ছে। মেয়েটি তার আশেপাশে থাকলে কেমন জানি লাগে, অগোছালো লাগে। প্রহেলের ঘাড়ে নাক ঘষছে, কামড়ে ধরে। আহ, তোমার শরীর থেকে ভেসে আসা ঘ্রাণ আমাকে মারাত্মক নেশা ধরিয়ে দিচ্ছে। বলেই আর নিজেকে না দমিয়ে কন্ট্রোল হারিয়ে আনেয়ার মাঝে উল্টো ঘুমিয়ে ঠোঁট কেঁপে ওঠে আনেয়ার। হাত দেয়ালের সাথে চেপে ধরে। আনেয়ার ছোটার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। প্রহেল আনেয়াকে নিজের সাথে রেসপন্স করতে না দেখে কামড়ে ধরে আনেয়ার ঠোঁট। চক্ষি জানায়। প্রহেলের উত্তেজিত হয়ে উন্মাদের ন্যায় এক হাত আনেয়ার দুই হাতে চেপে ধরে, অন্য হাতে আনেয়ার উদরে চাপ প্রয়োগ করতে থাকে। ঠোঁট ছেড়ে গলায় নেমে আসে। গলা থেকে ছোট ছোট আদুরে কিস করতে করতে বুকের কাছে নেমে আসে। উদর নিজের ওষ্ঠদ্বয়ের মাঝে নিয়ে চুষতে থাকে, যেন এটা থেকে আর শ্বাসময় কিছুই নেই। উদর থেকে নিচের দিকে নামতে থাকে। যে না একটু পুশ করতেই ব্যথা ছটফট করে ওঠে আনেয়া। বাধা দেওয়া সুরে বলে, না প্লিজ না, দূরে যান, যান, বাধা দিও না এই মুহূর্তে। ব্যথা লাগছে। প্রহরী শুনতে তো
চাইছেই না। সে নিজের কাছে ব্যস্ত। আনিয়াকে নিজের সাথে মিশতে ব্যস্ত। দীর্ঘ সময় নিজের কাজ শেষ করে ছোট জামাইকে ওখানেই রেখে ক্লান্ত হয়ে সুরে বলে, "এইটুকু আদর নিতে পারো না? জ্ঞান হারাবে হারাবে তো ভাব তোমাকে দেখে। কারার ধরার আগে ডিএনএর সাথে ফিল্ডিং অ্যাসিড বা ডিমান্টিক 9 উইক খাওয়ানো লাগবে, নাকি রোম্যান্স করার জন্য চকলেট নিয়ে আসবো?" আনিয়ার কিছু বলে না। নিভু নিভু চোখে তাকানোর চেষ্টা করে। সোহেল সেদিকে তাকিয়ে জোরে নিঃশ্বাস ফেলে। আনিয়া গোসল করিয়ে নিজেও ফ্রেশ হয়ে নিচে আসে। আনিয়া ব্ল্যাঙ্কেট মুড়িয়ে কালো প্যান্ট গায়ে জড়িয়ে নেয়। খালি গায়ে হাত দিয়ে চুলের পানি ছাড়তে ছাড়তে পা বাড়ালো দরজার দিকে। যাওয়ার আগে আনিয়াকে এর উদ্দেশ্যে বলে, "ছোট ফ্লাওয়ার, নিচে নামবে না। আমি না বলা পর্যন্ত শুয়ে থাকো।" বলেই নিচে নেমে আসে। একজন মেয়েটকে ডেকে বলে, "এক গ্লাস গরম দুধ আর ২ টা ডিম সিদ্ধ নিয়ে আসো। সাথে কিছু ফ্রেশ ফ্রুট।" "জি স্যার।" মেয়েটা নিজের কাজ করতে চলে যায়। প্রহীল সোফায় বসে। তার আগে কলিং বেল শব্দ বেজে ওঠে। কপাল কুঁচকে দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলে যে এমন কিছু দেখবে, এটা সে আশাও করেনি। রফিক সাহেব প্রহীলের খালি গায়ে দাঁড়িয়ে থাকতে দেখে কপালে ভাঁজ পড়ে। কিছু বলবে তার আগেই প্রহীল দরজা থেকে সরে দাঁড়ায়। ভেতরে ঢুকে নিয়ে আসা হয় মিষ্টি ফল টেবিলে রাখে। সোফায় বসে যায়। প্রহীল এগিয়ে গিয়ে একটু দূরত্ব বজায় রেখে বসে বলে, "আসসালামু আলাইকুম শ্বশুর আব্বু। এত সকালে এখানে?" রফিক সাহেব বিরক্ত হন। খ্যাঁচ করে কণ্ঠে বলে, "বেয়াদব ছেলে, তোমার জন্য এখন সকাল। ঘড়ির দিকে তাকিয়ে দেখো, 11:50 বাজে।" প্রহীলও বলে, নাজমা বেগমের ওপর চলে যায়। আর ইয়ান সাগর রুমে যায়। এই ছেলেটাকে তার দারুণ লাগে। রফিক সাহেবের প্রহীলের খালি গা পর্যন্ত করে নাকের ডগায় চলে আসা চশমাটি ঠিক করে দাঁতে দাঁত চেপে বলে, "নির্লজ্জ ছেলে, খালি গায়ে ঘুরে বেড়াতে কি বোঝাতে চাচ্ছ? বউ কি তোমার একা কি আছে? আমাদের নেই? যাও টি-শার্ট পরে আসো।" প্রহীলের ভ্রুযুগল কুঁচকে রফিক সাহেবের দিকে তাকায়। দৃষ্টি ফিরিয়ে নিজের উন্মুক্ত শরীরের দিকে তাকায়। অমনি ঠোঁট দুটো প্রসারিত হয়। আনিয়ার দেওয়া নখের আঁচড় ও বুকের পিঠ জুড়ে কামড়ানোর দাগ। প্রহীল মুচকি হাসে। "আরে শ্বশুর আব্বু, আপনার বউ বুড়ো, আমার বউ অরফিন। এই দেখেন আপনার মেয়ে দেওয়া আদরের চিহ্ন। ইস, আপনার মেয়েটা যে আদুরে ধরনের, আর ছাড়তে চায় না। এই যে যেমন একটু আগে।" রফিক সাহেবের কাশি উঠে গেল। চোখ বড় বড় করে বলে, "নির্লজ্জ ছেলে, কার সামনে কি বলতে হয় জানো না? ভুলে যাবে না? আমি তোমার গুরুজন, বেয়াদব।" বলে তিনি সোফায় থেকে উঠে চলে যান। তাকে দেখে প্রহীল চেঁচিয়ে বলে, "শ্বশুর আব্বু, আমি তো খালি আপনার মেয়ের ট্রেলারটুকু তুলে ধরলাম। আপনিই বললেন ট্রেলার বাদ দিয়ে মুভি বানিয়ে আনবো। গড প্রমিস।" প্রহীলের কথা শেষ হতে রফিক সাহেব দাঁত চেপে কটমট দৃষ্টি নিক্ষেপ করে ধমকের সুরে বলে, "বেয়াদব ছেলে, থাপড়িয়ে পঞ্চদেশ ফাটিয়ে দিব।" প্রহীল মজা পেল। এই শ্বশুরটা তার লাইফে ভিলেন হয়ে এন্ট্রি নিয়েছে। এমনি এমনি তো আর সে ছেড়ে দেবে না, মোটেও না। বেশ কিছুক্ষণ আয়েশি ভঙ্গিতে বসে ফের প্রশ্ন করে, "পশ্চাৎপদ বেঁকানোর আগে আপনাকে তার দর্শন করতে হবে শ্বশুর আব্বু। তবে আমি আপনাকে দেখালে ফিলিং আসবে না। আপনার জায়গায় আপনার মেয়েকে পাঠিয়ে দিয়েন।" রফিক সাহেব যেতে যেতে বেয়াদব উপাধি দিয়ে ভুলল না। নাজমা বেগম আনেয়ার মাথায় হাত বুলিয়ে ধীরে কণ্ঠে বলে, "কেমন আছে আমার আমুটা?" মায়ের কণ্ঠের সুর পেয়ে ফট করে তাকায় আহ্লাদি সুরে বলে, "আমি ভালো আম্মু, কিন্তু আমি তোমার কথা বলব না।" মেয়ের রাগ দেখে শব্দ করে হেসে ওঠেন নাজমা বেগম। মেয়ের হাতে পায়ে শুধু বড় হয়েছে। আনিয়া বিছানা থেকে উঠে বসার চেষ্টা করছে। রুমে ঢুকতে ঢুকতে প্রহীল নাজমা বেগমকে সালাম দিয়ে ওয়াশরুমে চলে যায়। জামাইকে রুমে আসতে দেখে নাজমা বেগম আনেয়ার মাথায় হাত বুলিয়ে নিচে নেমে আসে। খট করে ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে আসে প্রহীল। দুষ্টুমি তার চোখে মুখে প্রকাশ পেয়েছে। আনেয়াকে হ্যাঁচকা টান মেরে কাছে এনে স্লো ভয়েসে বলে, "বাহ, শ্বশুরের মেয়ে দেখি আমি আসার আগেই উঠে গেছে। উফ, কি করছেন? দরজা খোলা কি এসে পড়বে? আরে বাহ বউ, তুমি দেখেছো? পার্সোনাল মোমেন্ট কাটানোর জন্য মাফিয়া হয়ে উঠেছো। আমি তো শুধু জড়িয়ে ধরলাম।" আনেয়া রেগে প্রহীলের উন্মুক্ত বুক কামড়ে ধরে। প্রহীল ব্যথায় দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করে নেয়। বেশ কিছু সময় কামড় দেওয়ার জায়গাটা ছেড়ে দিতেই প্রহীলের চোখ মেলে জিজ্ঞেস করে, "কি ম্যাডাম, আপনার কামড়ানোর শক্তি শেষ? তাহলে এবার আসুন আমি আপনাকে দিই।" বলে আনেয়াকে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট মেলে দেয়। আনেয়া ছাড়াতে চায়, আবার নিজেই রেসপন্স করতে থাকে। ধীরে দেখতে কেটে গেল আরো একটা সপ্তাহ। "ছোট ফ্লাওয়ার, বেবি আর কতক্ষণ লাগবে? জলদি আসো।" আসছি, এ তো শেষ।" ফুল আনেয়ার আলাদা সময় কাটাচ্ছে, মালয়েশিয়া যাচ্ছে।
তাই সকাল থেকে এক প্রকার তোড়জোড় শুরু হয়ে গেছে। প্রহেল, রিয়ান, সাগর সোফায় বসে আছে। প্রহেল নিজের অবর্তমানে সবকিছু ঠিকঠাক বুঝিয়ে দিচ্ছে, আর রিহান সাগর মুখে কুলুপ এঁটে বসে আছে। প্রহেল দুটোর দিকে কপাল কুঁচকে তাকায়, প্রশ্নবোধক সুরে বলে, হোয়াট হ্যাপেন্ড? কিসের সমস্যা তোদের দুটোর? রিহান সাগর নড়েচড়ে বসে, ছলছল চোখে তাকিয়ে বলে, বস আমাদেরকেও নিয়ে যান প্লিজ, গড প্রমিস চালাবো না। ও, তাহলে মূল কাহিনী এই জায়গায়? তাই প্রহেল মানে মনে হচ্ছে হঠাৎ করে আবার এই দুটোর কি হলো? প্রহেলের কুঁচকে যাওয়া কপালে শিথিল হয়ে যায়, বোঝানোর সুরে বলে, আমি হানিমুনে যাচ্ছি, যেখানে তোদের নিয়ে গেলে আমি করব কি? রাবিশ। দুটো ফিলে অফিস সামলাম। সাথে সাথে রিহানের মুখ ও সাগরের মুখ পানসুটে হয়ে যায়। রিহান সাগরের কানে কাছে ফিস করে বলে, বেটা বউনে হানিমুনে যাচ্ছে, যাক মুরগির বাপ, স্বামীরে কল লাগা, আমরা আজকে ঘুরতে যাব। সাগরের অন্ধকার হয়ে আসা মুখ চিকচিক করে ওঠে, তাড়াহুড়ো কণ্ঠে শুধায়, ছিছি এমা কি সব বলছিস এসব? আমি আর ম্যাম যাচ্ছেন বাচ্চা পয়দা করার মিশনে, সেখানে আমরা গিয়ে কি করব? এই রে, অতি উত্তেজনায় ভুল করে ফেলেছি। প্রহেল রক্ত লাল চোখে তাকায়। সাগর কেবল মার্কা একটা ক্যাবলা মার্কা হাসিতে দরজার দিকে এগিয়ে যায়। সোনালি এই কারুকাজ করা শাড়ি পরে, সাদা মিশরের এমব্রয়ডারি করা শাড়ি পরিহিত আনেয়া নামছে। প্রহেল একদৃষ্টে তাকিয়ে আছে তার ছোট ফ্লাওয়ারের দিকে। প্রহেল বা তার বুকে চেপে ধরে, মনে মনে বলে, মাশাআল্লাহ, আমার ছোট বইটার দিকে কারো নজর না লাগুক। আনেয়া লাল লিপস্টিক রাঙানো ঠোঁটজোড়া প্রসারিত করে হাসিতে প্রশ্ন করে, কেমন লাগছে আমাকে, অদ্ভুত ট্যাটুওয়ালা? প্রহেল মুচকি হেসে এক প্রকার হাতে আনিয়াকে নিজের কাছে বন্দি করে নেয়, আবদ্ধ করে নেয়। কানের কাছে এসে ফিসফিস করে বলে, সো ইটস হট অফ ইউ। আমি কন্ট্রোল হারাচ্ছি জান, রুমে চলবো? তোর ছোট জামাই দাঁড়িয়ে গেছে, কিন্তু আমার তো, ওফ জান, কন্ট্রোল হারিয়েছি। ছোটটাকে শান্ত করো জান, তারপর রুমে চলো।